ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা একটা নতুন সিরিজ শুরু করব এবং এটার নাম দিয়েছি বুস্টার সিরিজ। এই সিরিজে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন এইমস, নর্সিট, ইএসআইসি, আরআরবি এই ধরনের এক্সামে যেই প্যাটার্নের কোশ্চেন আসে সেই টাইপের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো একটু অন্য প্যাটার্নের, একটুখানি স্ট্যান্ডার্ডাইজ, তবে এমন তো নয় যে এগুলো তোমাদের সিলেবাসের বাইরে। তাই তোমরা যারা ভাবছো তোমাদের এক্সামের নামে ভিডিওতে নেই মানে এই ভিডিওটা তোমাদের জন্য নয়, এরকম কিন্তু নয়। ভিডিওটা সবার জন্য। কোশ্চেন প্যাটার্নগুলো একটু অন্যরকম বলে এই এক্সামের নামগুলো দিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। চলো তবে দেখে নেওয়া যাক আজকে কি রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট কোশ্চেন, দ্য পয়েন্টস দ্যাট শুড বি কেপ্ট ইন মাইন্ড ডিউরিং আই ইরিগেশন আর এক্সিট। তাহলে আই ইরিগেশন করার সময় কোন পয়েন্টগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এখানটায় রয়েছে একটা এক্সিট। তাহলে প্রথমেই তোমাদের বলি কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এই এক্সামগুলো কম্পিউটার বেসে হয় এবং সেখানটায় টাইমার সেট করা থাকে, টাইমের মধ্যে এক্সাম দিতে হয়, কিন্তু তাই বলে তাড়াহুড়ো করে কোশ্চেন পড়তে গিয়ে যদি ভুল পড়ে অ্যান্সারটাই ভুল করলে তাহলে তাড়াহুড়ো করে কি লাভ হলো বলো? তাহলে কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। চলো তবে এখানে কি কি অপশন আছে দেখি। ইউজ স্ট্রিট অ্যাসেপ্টিক টেকনিক। While irrigation of both the eyes, irrigate the more infected eye first. Never touch the eye with the irrigator. Place the head tilt to the affected side. তাহলে দেখো, আই ইরিগেশন মানে আইয়ের মধ্যে অলরেডি একটা ইনফেকশন হয়ে রয়েছে এবং সেটাকে আমরা ধরো নর্মাল স্যালাইন বা ওয়াটার দিয়ে ওয়াশ করছি। তাহলে দেখো, স্ট্রিক্ট অ্যাসেপ্টিক টেকনিক আমাদেরকে মেনটেন করতে হবে, কারণ সেখানটা ইনফেকশন হয়ে রয়েছে, সেখানে নিশ্চয়ই ইরিগেশন করতে গিয়ে আমরা আবার কোনো ইনফেকশন দেবো না। তাহলে অ্যাসেপ্টিক টেকনিক আমাদেরকে মেনটেন করতে হবে। While irrigation of both the eyes, irrigate the more infected eye first. যদি আমরা মোর ইনফেক্টেড আইটাকে আগে ওয়াশ করি, তারপরে যদি লেস ইনফেক্টেড আইটাকে ওয়াশ করি, তাহলে তো মোর ইনফেক্টেড থেকে লেস ইনফেক্টেডের দিকে ক্রস ইনফেকশন হবে নাকি? তোমাদের কি মনে হয়? বেশি ইনফেকশনের দিকটা যদি আমরা আগে ড্রেসিং করি, তাহলে কম ইনফেক্টেড দিকে আমরা সেটাকে স্প্রেড করে নিয়ে যাব। তাহলে এই অপশনটা আমার মনে হচ্ছে ভুল হবে। তারপর দেখো কি আছে, নেভার টাচ দ্য আই উইথ দ্য ইরিগেটর। অবশ্যই ইরিগেটর দিয়ে আমরা আইতে কখনো টাচ করব না, এটাও ঠিক রয়েছে। প্লেস দ্য হেড টিল্টেড টু দ্য অ্যাফেক্টেড সাইড। অ্যাফেক্টেড সাইডের দিকে যদি আমরা হেডটাকে টিল্ট করে রাখি, তাহলে ওই দিকে ইরিগেশনের সময় ওই দিক থেকে জলটা বেরিয়ে যাবে এবং অন্য দিকের আইতে সেটা অ্যাফেক্টেড হবে না। তাহলে যখন আমরা যে দিকটায় আইটা ইরিগেশন করব, অ্যাফেক্টেড আইসের দিকে আমরা দিকে ঝুঁকিয়ে রাখবো হেডটা, তাহলে এই অপশন বিটা হবে আমার রাইট অ্যান্সার। যখন আমরা ইরিগেশন করব তখন মোর ইনফেক্টেড আইটাকে শেষে করব, লেস ইনফেক্টেড আইটাকে ফার্স্ট করব। ক্লিয়ার হলো? নেক্সট চলো। ইন ফলোইং হুইচ অর্ডার ইজ কারেক্ট? ইনক্রিজ বডি টেম্পারেচার, ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারিজ, হিট লস। তাহলে বডি টেম্পারেচার যখন ইনক্রিজ হচ্ছে, এখানে বলছে ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারি হচ্ছে এবং হিট লস হচ্ছে। তারপর বলছে ইনক্রিজ বডি টেম্পারেচার, কন্ট্রাকশন অফ স্কিন ক্যাপিলারিজ, হিট প্রোডাকশন। তাহলে বডি টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে স্কিন ক্যাপিলারি কন্ট্রাক্ট হয়ে তারপর হিট প্রোডাকশন করছে। তারপর বলছে ইনক্রিজ বডি টেম্পারেচার, ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারি, হিট প্রোডাকশন। আর একটা বলছে ডিক্রিজ বডি টেম্পারেচার, ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারিজ, হিট লস। তাহলে কোশ্চেনটা আমাকে এটাই বলতে চেয়েছে যে বডি টেম্পারেচার যখন ইনক্রিজ করছে তখন হিট লস মেকানিজমটা কি হচ্ছে। তাহলে বডি টেম্পারেচার যখন ইনক্রিজ হচ্ছে তখন বডি হিমোস্ট্যাসিস মেনটেন করার জন্য এক্সেস হিটটাকে সে বের করবে। কিভাবে করবে? স্কিন ক্যাপিলারিজে যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে সেগুলোকে সে ডাইলেট করবে এবং তার ফলে কি হবে, ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে এবং ব্লাড ফ্লো ইনক্রিজ হওয়ার কারণে ওই ব্লাডের মাধ্যমে রেডিয়েশন, কনভেকশন, ইভাপোরেশন এই সবের মাধ্যমে হিটটা লস হবে। তাহলে ইনক্রিজ বডি টেম্পারেচার, ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারিজ, তারপর হিট লস, এই সিকোয়েন্সটা ঠিক রয়েছে। আর দেখো, ইনক্রিজ বডি টেম্পারেচারের পরে যদি কন্ট্রাকশন অফ স্কিন ক্যাপিলারিজ হয়, যখন কন্ট্রাকশন হয়ে যাবে তখন কিন্তু আর ব্লাড ফ্লোটা বাড়বে না, ব্লাড ফ্লোটা কমে যাবে এবং তার ফলে কিন্তু বডি ঠান্ডা হবে না, বডি গরম হবে। অর্থাৎ যখন আমাদের ঠান্ডা লাগে তখন কিন্তু স্কিন ক্যাপিলারিজ গুলো কন্ট্রাক্ট হয়। আর একটা রয়েছে ইনক্রিজ বডি টেম্পারেচার, ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারিজ, এবং ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারিজ যদি হয় তাহলে হিট প্রোডাকশন হবে না, সেটা কিন্তু হিট লস হবে। তাহলে এইটাও ভুল। আর ডিক্রিজ বডি টেম্পারেচার হলে ডাইলেটেশন অফ স্কিন ক্যাপিলারি হয় না, তখন কনস্ট্রিকশন অফ স্কিন ক্যাপিলারিজ হয়, দিয়ে হিট প্রোডাকশন হয়। তাহলে বুঝতে পারলে, যখন বডি হট হবে বা হিট যখন ইনক্রিজ করবে বডি টেম্পারেচার, তখন স্কিন ক্যাপিলারিজ গুলো ডাইলেট হবে এবং তারপরে হিট লস হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো। টু মেনটেন নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল আফটার আ মিল। তাহলে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলটা কিভাবে মেনটেন হচ্ছে আফটার আ মিল? কি কি আছে অপশন দেখো। ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, রিলিজ অফ গ্লুকাগন, দেন ডিক্রিজ ইন ব্লাড গ্লুকোজ।
increase blood glucose, release of insulin, decrease in blood glucose. Decrease blood glucose, release of insulin, increase in blood glucose. Decrease blood glucose, release of glucagon, decrease in blood glucose. নর্মালি আমাদের গ্লুকোজ লেভেল মেনটেনের মেকানিজমটা কি বলো? প্রথমে কি হয়, যখন আমরা কোনো ফুড ইনটেক করি বা কোনো খাবার খেলাম, তার ফলে কি হলো, বডির গ্লুকোজ লেভেলটা বাড়লো। যখনই ব্লাডের গ্লুকোজ লেভেলটা বেড়ে গেল, তখন প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হবে, কারণ ইনসুলিনটাই আমার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমাতে হেল্প করে। তাহলে ইনসুলিন রিলিজ হওয়ার পরে ইনসুলিন কি করবে, ইনসুলিন ফেসিলিটেট করবে যাতে গ্লুকোজটা সেলের মধ্যে আপটেক হয়ে যায় এবং সেখানটা এটা ইউজ হয়ে যায় এনার্জি ক্রিয়েট করার জন্য, বা তোমার গ্লাইকোজেন হিসেবে সেটা সেখানে স্টোর হয়ে যায়। তাহলে এইভাবে কি হবে, ইনসুলিনটা তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেবে এবং আবার একটা নর্মাল রেঞ্জে চলে আসবে এবং হিমোস্ট্যাসিস মেনটেন হবে। তাহলে এটাই নর্মাল মেকানিজম। তাহলে এখানে কি হচ্ছে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেলটা ঠিক আছে, রিলিজ অফ গ্লুকাগন। তাহলে যখন ব্লাডের গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় তখন কি গ্লুকাগন রিলিজ হয়? হয় না তো, ইনসুলিন রিলিজ হয়। তাহলে এই অপশনটা ভুল হলো। এখানে কি আছে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, রিলিজ অফ ইনসুলিন, এটা ঠিক আছে। দিয়ে ডিক্রিজ ইন ব্লাড গ্লুকোজ, এই অপশনটা ঠিক আছে। আর কি আছে দেখো, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ, রিলিজ অফ ইনসুলিন। বডিতে যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় তখন কিন্তু ইনসুলিন রিলিজ হয় না। দিয়ে ইনক্রিজ ইন ব্লাড গ্লুকোজ, তাহলে এটাও ভুল হলো। আর একটা বলছে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ, রিলিজ অফ গ্লুকাগন, দিয়ে ডিক্রিজ ইন ব্লাড গ্লুকোজ। যখন হচ্ছে তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাবে তখন গ্লুকাগন রিলিজ হয় ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ানোর জন্য। তাহলে এটা যদি রিলিজ অফ গ্লুকাগন হয় তাহলে এটা কিন্তু ডিক্রিজ না হয় ইনক্রিজ হবে। তাহলে এই অপশনটাও ভুল। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হলো। কিভাবে হোমোস্টেসিস মেনটেন হয় বুঝতে পারলে তোমরা? ক্লিয়ার হয়েছে কোশ্চেনের অ্যান্সারটা? নেক্সট চলো, কি রয়েছে এখানে, ম্যাচ দ্য ফলোইং ফর এসটিআই অর আরটিআই কিটস, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনের যে কিটগুলো থাকে সেটার সাথে ম্যাচ করতে বলেছে। তাহলে কিট 1, কিট 2, কিট 3, কিট 6, এই চারটে কিট কোনটায় কি থাকে? কিট 1 এ কি থাকে? কিট 1 এ থাকে গ্রে ফর ইউরেথ্রাল ডিসচার্জ, তাহলে এটার সাথে হবে আমার অপশন 4। কিট 2 তে কি থাকে? কিট 2 তে থাকে গ্রিন ফর ভ্যাজাইনাইটিস, তাহলে এখানটা হবে এটা। কিট 3 তে হবে হোয়াইট ফর জেনিটাল আলসার, এখান থেকে এটা। আর কিট 6 এ হবে ইয়েলো ফর অ্যাবডোমিনাল পেন, লোয়ার অ্যাবডোমিনাল পেন। তাহলে এখানটায় কোন অপশন গুলো হবে দেখো, একের সাথে হলো 4, তাহলে এটা আছে 4, এটা আছে 4। আর কি আছে, বি এর সাথে আছে 3, তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। সি এর সাথে হবে 1 এবং ডি এর সাথে 2। এখানটা অনেক সময় দেখবে তোমাদের দুটো জানা আছে, দুটো অজানা আছে, এখানটা মিলিয়ে দেখবে দুটো জানলে কিন্তু মোটামুটি অ্যান্সার করা যায়। খুব রেয়ার কেসে থাকে যে দুটোর থেকে তিনটে অ্যান্সার জানলে তবে করতে পারবে, আদারওয়াইজ কিন্তু দুটো অপশনের অ্যান্সার জানলেই তোমরা অ্যান্সারটা করতে পারবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন ড্রাগ কিটা কি মেনশন করে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে তোমরা। নেক্সট চলো, which factor primarily enables the arteries to expand and contract during the phases of cardiac systole and diastole? তাহলে কার্ডিয়াক যে সিস্টোল এবং ডায়াস্টোল হচ্ছে তার ফলে যে আর্টারিগুলো এক্সপান্ড করছে এবং কন্ট্রাক্ট করছে সেটাকে প্রাইমারিলি কে এনেবল করছে, কিসের ফলে হচ্ছে এই কন্ট্রাকশন এবং রিট্রাকশনটা, এটা কিসের জন্য হচ্ছে? সিস্টোল বা ডায়াস্টোলটা কার কারণে হচ্ছে? লেন্থ অফ দ্য আর্টারিজ, ইলাস্টিসিটি অফ দ্য আর্টেরিয়াল ওয়ালস, ভলিউম অফ রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড, থিকনেস অফ দ্য আর্টেরিয়াল ওয়ালস। লেন্থ অফ দ্য আর্টারিজ ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে না এক্সপ্যান্ড এবং কন্ট্রাক্টটার ক্ষেত্রে, কিন্তু ওভারঅল যে রেজিস্ট্যান্স বা প্রেশার রয়েছে সেটাকে কিন্তু তোমার লেন্থ অফ আর্টারিজটা মেনটেন করে। তাই এই কোশ্চেনের ক্ষেত্রে এটা কিন্তু অ্যান্সার হবে না। যখন হার্ট পাম্প করছে অর্থাৎ সিস্টোল বা ডায়াস্টোল হচ্ছে তখন কার্ডিয়াক সিস্টোল এবং ডায়াস্টোলের সাথে সাথে আর্টেরিয়াল ওয়ালটাকেও কিন্তু এক্সপ্যান্ড এবং কন্ট্রাক্ট করতে হচ্ছে, এবং এটা পসিবল হচ্ছে শুধুমাত্র ইলাস্টিসিটি অফ আর্টেরিয়াল ওয়ালের জন্যে। এবং এই প্রপার্টির ফলেই ব্লাড প্রেশারটা মেনটেন হচ্ছে এবং ব্লাড স্মুথলি সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে বডিতে ফ্লো হচ্ছে। তাহলে ইলাস্টিসিটি অফ দ্য আর্টেরিয়াল ওয়ালটা কিন্তু কার্ডিয়াক সিস্টোল এবং ডায়াস্টোলের সঙ্গে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স বা ডাইরেক্টলি এফেক্ট করছে। ভলিউম অফ রেড ব্লাড সেল ইন দ্য ব্লাড, এটা এফেক্ট করে তোমার যে ব্লাডের যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি রয়েছে সেটাকে, এবং ব্লাডের যে ভিসকোসিটি রয়েছে সেটা, এটা কিন্তু ডাইরেক্টলি আর্টারির কন্ট্রাকশন এবং এক্সপ্যানশনের উপরে এফেক্ট করে না। থিকনেস অফ দ্য আর্টেরিয়াল ওয়ালের জন্য যে হাই ব্লাড প্রেশার যখন হয় সেটাতে তোমার এই আর্টেরিয়াল ওয়ালটাকে উইথস্ট্যান্ড করতে পারে এবং এটাকে নেসেসারি এক্সপ্যানশন এবং কন্ট্রাকশন করতে পারে। তাহলে এখানে ইলাস্টিসিটি অফ দ্য আর্টেরিয়াল ওয়াল হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট চলো, thrombophlebitis is a common complication following vascular surgery. Which of the following signs indicate possible thrombus formation? তাহলে থ্রম্বোফ্লেবাইটিস হচ্ছে ভাস্কুলার সার্জারির ক্ষেত্রে কমন কমপ্লিকেশন।
এবং কোন সাইনটা ইন্ডিকেট করবে যে পসিবল থ্রম্বাস ফর্মেশন বা থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। হোমান সাইন, কার্নিং সাইন, ব্রুজিনস্কি সাইন, কুলেন সাইন। এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা সবাই জানো, আমি এক্সপেক্ট করছি। তাহলে এখানটা অ্যান্সার হবে হোমান সাইন, যেটাতে আমরা ডিভিটি বুঝতে পারি বা থ্রম্বোফ্লেবাইটিস বুঝতে পারি। কার্নিং সাইন এবং ব্রুজিনস্কি সাইন হচ্ছে আমাদের মেনিনজাইটিসের সাইন। আর কুলেন সাইন কোথায় দেখা যায় মনে আছে? কুলেন সাইন দেখা যায় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বা ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং এর ক্ষেত্রে কুলেন সাইন এবং গ্রে টার্নার সাইন। মনে আছে? গ্রে টার্নার সাইন, কুলেন সাইন এবং গ্রে টার্নার সাইন, এই দুটো হচ্ছে আমাদের প্যানক্রিয়াটাইটিস এবং ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং এর ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার? নেক্সট, in the cardiac cycle, the durations of arterial systole, ventricular systole and complete cardiac diastole are respectively. অর্থাৎ কার্ডিয়াক সাইকেলের যে ডিউরেশন গুলো রয়েছে আর্টেরিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল, সেটা টাইমিংটা জানতে চেয়েছে। আর্টেরিয়াল সিস্টোল বলতে আমরা কি বুঝি? আর্টেরিয়াল সিস্টোল মানে হচ্ছে যে আর্টেরিয়াগুলো কন্ট্রাক্ট করছে এবং সেটার জন্য সময় লাগে 0.1 সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ড এই অপশনে রয়েছে। ভেন্ট্রিকুলার সিস্টল বলতে কি বোঝায়? ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকলস এবং সেটাতে সময় লাগে 0.3 সেকেন্ড। আর কমপ্লিট ডায়াস্টল অর্থাৎ রিল্যাক্সেশন অফ বোথ অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল এবং সেটাতে সময় লাগছে 0.4 সেকেন্ড। তাহলে অপশন সি এখানটা রাইট অ্যান্সার হবে। In the lower limbs, blood must flow a considerable distance against gravity. What speciality is found in the vessels of the lower limbs to make it easier? তাহলে এখানে বলছে লোয়ার লিম্বে ব্লাড ফ্লোর যেটা হচ্ছে সেটাকে কিন্তু এগেনস্ট গ্র্যাভিটি করতে হচ্ছে। তাহলে এই যে লোয়ার লিম্বসের ব্লাড ভেসেলস এর মধ্যে কি স্পেশালিটি রয়েছে যার জন্য এটা ইজিলি হয়ে যাচ্ছে? অর্থাৎ গ্র্যাভিটির উল্টো দিকে যে ব্লাড ফ্লোটা হচ্ছে সেটা কি মেকানিজমের জন্য হচ্ছে? থিকনেস অফ দ্য ভেসেলস ইজ মোর, এক্সট্রা ইলাস্টিক টিস্যুস আর ফাউন্ড, সেমিলিউনার ভালভস আর ইন গুড নাম্বারস, লেন্থ অফ ভেসেল ইজ মোর। লোয়ার লিম্বসে সেমিলিউনার ভালভসটা বেশি নাম্বারে থাকে এবং সেমিলিউনার ভালভের জন্য কি হয়, ব্লাড ফ্লো এর যে ব্যাক ফ্লো সেটা হয় না এবং সেই কারণে লোয়ার লিম্বেও সুন্দরভাবে ব্লাড ফ্লো করতে পারে। তাহলে এখানটা অ্যান্সার হবে সেমিলিউনার ভালভস আর গুড ইন নাম্বারস। হুইচ অফ দ্য ফলোইং রুটস অফ ব্লাড সার্কুলেশন ইজ কারেক্ট ইন অর্ডার? তাহলে ব্লাড সার্কুলেশনের কারেক্ট অর্ডার জানতে চেয়েছি। সুপিরিয়র ভেনা কেভা, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ভেন্স, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টা। এতগুলো অপশন আমি পড়বো না, তোমাদেরকে আমি আগে এই সিকোয়েন্সটা বোঝাবো। তাহলে দেখো, সারা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ভেনা কেভার মাধ্যমে আসবে রাইট অ্যাট্রিয়ামে। ভেনা কেভা অর্থাৎ সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা থেকে আপার পার্টের ব্লাড এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে লোয়ার পার্টের ব্লাডটা আমাদের চলে এলো রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে কোন ভালভের মাধ্যমে? ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে। তারপরে সেখান থেকে যাবে পালমোনারি আর্টারিজে, পালমোনারি সেমিলিউনার ভালভের মাধ্যমে। বডিতে একটাই মাত্র আর্টারি যেটা কিনা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেটা কি? সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। হলো। এরপরে পালমোনারি আর্টারি থেকে সেটা গেল লাংসে, লাংসে গিয়ে ব্লাডটা পিউরিফাই হলো এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হয়ে গেল অক্সিজেনেটেড ব্লাড এবং অক্সিজেনেটেড ব্লাডটা আবার পালমোনারি ভেনের মাধ্যমে এলো লেফট অ্যাট্রিয়ামে। তাহলে বডির মধ্যে একটি মাত্র ভেন যেটা কিনা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সেটা হচ্ছে আমার পালমোনারি ভেন। মনে থাকবে। লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড ভালভের মাধ্যমে সেই ব্লাড এলো লেফট ভেন্ট্রিকলে এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক সেমিলিউনার ভালভের মাধ্যমে আসবে অ্যাওর্টা এবং অ্যাওর্টা থেকে আবার সারা শরীরে সেটা সার্কুলেট করে যাবে। ক্লিয়ার হলো? তাহলে এখানটায় অপশনগুলো দেখো। সুপিরিয়র ভেনা কেভা থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভেন থেকে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা। ঠিক আছে কি এই সিকোয়েন্সটা? ঠিক নেই, কেন বলো তো? রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু পালমারি ভেন নয়, পালমারি আর্টারিতে ব্লাড গিয়েছিল, তাহলে এটা ভুল হলো। তারপর দেখো, সুপিরিয়র ভেনা কেভা থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যায় না, তাহলে এটাও ভুল হলো। সুপিরিয়র ভেনা কেভা থেকে গেল রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে পালমারি আর্টারি, তারপরে গেল লেফট অ্যাট্রিয়াম, তারপরে গেল লেফট ভেন্ট্রিকল এবং তারপরে অ্যাওর্টা। এইটা ঠিক আছে। আরটা কি আছে? সুপিরিয়র ভেনা কেভা, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমারি ভেন, এখানে ভুল হয়ে গেছে। তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার। মনে থাকবে। নেক্সট, এই ছবিটা একটুখানি দেখে নিও তোমরা, স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো। নেক্সট, রিগার্ডিং দ্য নাম্বার অফ ভেরিয়াস টাইপস অফ ডাব্লিউবিসি ইন ব্লাড দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার ইজ। তাহলে যে ভেরিয়াস টাইপের ডাব্লিউবিসি রয়েছে তার কারেক্ট ইনক্রিজিং অর্ডার কোনটা? ইনক্রিজিং অর্ডার বলতে কোনটা কম অ্যামাউন্টে থাকে এবং কোনটা বেশি অ্যামাউন্টে থাকে সেই সিকোয়েন্সটা জানতে চেয়েছে।
সব থেকে কম অ্যামাউন্টে থাকে বেসোফিল এবং সব থেকে বেশি অ্যামাউন্টে থাকে নিউট্রোফিল। তাহলে এখানটায় কিরকম ভাবে আছে দেখো, প্রথমে রয়েছে বেসোফিল এই দুটো অপশনে। বেসোফিলের পরে থাকে ইওসিনোফিল, তারপরে থাকে মোনোসাইট, তারপরে থাকে লিম্ফোসাইট এবং তারপর থাকে নিউট্রোফিল, এবং এটা হবে কারেক্ট অ্যান্সার। বেসোফিল থাকে হচ্ছে 1%, ইওসিনোফিল থাকে 1 থেকে 4%, মোনোসাইট থাকে 2 to 8%, লিম্ফোসাইট থাকে 20 to 40%, আর নিউট্রোফিল থাকে 50 to 70%। কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে কিন্তু এইগুলো একটু মুখস্থ রাখতে হবে, তাহলে এটা একটু মনে রেখে নিও। নেক্সট চলো, এক্সাম্পল অফ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি ইজ। তাহলে ইমিউনিটি থেকে কিন্তু কোথাও ছাড়া নেই, ইমিউনিটি পড়তেই হবে এবং খুব ভালো করে পড়তে হবে, যাতে ইমিউনিটি থেকে যে কোনো কোশ্চেন হলে তার অ্যান্সার তোমরা করতে পারো। তাহলে এখানটায় কোনটা অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটির এক্সাম্পল? ইমিউনিটি অ্যাচিভড আফটার এনি ইনফেকশাস ডিজিজ। তাহলে যখন কোনো ইনফেকশাস ডিজিজ আমাদের হলো এবং সেখান থেকে ইমিউনিটি অ্যাচিভ হলো, তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আর দেখো, ইমিউনিটি অ্যাচিভড আফটার ইমিউনাইজেশন, তাহলে এখানেও বডি তোমার অ্যান্টিবডি তৈরি করছে, কিন্তু সেটা ইমিউনাইজেশনের পরে করছে, তাহলে এটা ন্যাচারাল হলো না, এটা হয়ে গেল আমার অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। অ্যাক্টিভ আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। এরপর রয়েছে ইমিউনিটি প্রোভাইডেড বাই ম্যাটার্নাল অ্যান্টিবডিজ টু ফিটাস, অর্থাৎ ছোটবেলায় আমরা যেগুলো পেয়েছি সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি, কারণ আমরা মায়ের থেকে পেয়েছি প্যাসিভ, এবং সেটা ন্যাচারালি পেয়েছি, তাই এটা ন্যাচারাল। আর একটা হচ্ছে ইমিউনিটি অ্যাচিভড আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিমেড অ্যান্টিবডি, অর্থাৎ যখন অ্যান্টিবডি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বা ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সেটাও হবে আমার প্যাসিভ ইমিউনিটি, প্যাসিভ, এবং এটা হবে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু যে কোনো এক্সামে আসে, তাহলে ইমিউনিটিটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে নেবে। ক্লিয়ার হলো তাহলে এই চারটে এক্সাম্পল এবং চারটে কোনটা কিরকম মনে রাখবে। নেক্সট, অ্যাট হুইচ টেম্পারেচার ডাজ স্পারমাটোজেনেসিস সাকসেসফুলি টেক্স প্লেস। তাহলে স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য কোন টেম্পারেচারটা অ্যাডিকুয়েট? অ্যাট নর্মাল বডি টেম্পারেচার, 3 ডিগ্রি বিলো নর্মাল বডি টেম্পারেচার, 10 ডিগ্রি অ্যাভাব নর্মাল বডি টেম্পারেচার, 3 ডিগ্রি অ্যাভাব নর্মাল বডি টেম্পারেচার। স্পারমাটোজেনেসিসের জন্য অ্যাডিকুয়েট টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি বিলো নর্মাল বডি টেম্পারেচার। অপশন বি হবে রাইট অ্যান্সার। The type of joint in which all types of movements, that is flexion, extension or abduction, rotation and circumduction are found is। তাহলে কোন টাইপের জয়েন্টের মধ্যে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, রোটেশন, সার্কামডাকশন সবই দেখা যায়? বল এন্ড সকেট জয়েন্ট, পিভট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, অল। অ্যান্সার হবে অপশনে বল এন্ড সকেট জয়েন্ট। এবং বল এন্ড সকেট জয়েন্ট কোথায় থাকে? এটা থাকে শোল্ডার এবং হিপ জয়েন্টে, যেখানটায় ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন সবই তুমি করতে পারবে। পিভট জয়েন্টটা কোথায় থাকে? পিভট জয়েন্ট থাকে আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে। হিঞ্জ জয়েন্ট কোথায় থাকে? হিঞ্জ জয়েন্ট থাকে এলবো এবং নি জয়েন্টে, যেটাকে আমরা অ্যাবডাকশন, অ্যাডাকশন এগুলো করতে পারি। The common factor of puerperal sepsis, scarlet fever, otitis media, bacterial endocarditis, rheumatic fever and glomerulonephritis is that all। তাহলে এতগুলো ডিজিজ বলে দিয়েছে, puerperal sepsis, scarlet fever, otitis media, bacterial endocarditis, rheumatic fever, glomerulonephritis. All are the protozoal disease, result from streptococcal infection that enter via the upper respiratory tract. All are caused by Staphylococcus aureus. All are fungal disease। তাহলে এখানে যে ডিজিজগুলো রয়েছে এগুলো না কি তোমার ফাঙ্গাল ডিজিজ আর না তোমার প্রোটোজোয়াল ডিজিজ, তাহলে এই দুটো অপশন বাদ গেল। বাকি রইল স্ট্রেপ্টোকক্কাল এবং স্টেফিলোকক্কাস অরিয়াস। এবং এখানে যে ডিজিজগুলো বলেছে সেগুলো মেনলি হয় স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের জন্য, এবং যেটা মেনলি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে বডিতে এন্টার করে। Which of the following nursing action is considered as malpractice? তাহলে কোন নার্সিং অ্যাকশনটা আমার malpractice এর মধ্যে পড়বে? If nurse administers wrong medication দিয়ে দিল পেশেন্টকে। If nurse forgets to administer medicine, তাহলে মেডিসিন দিতে নার্স ভুলে গেছে। If nurse does not read the label written on the medicines, তাহলে মেডিসিন দেওয়ার আগে সে রিটেন লেবেলটা পড়েনি। অল অফ দ্য অ্যাভাব কন্ডিশন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ম্যালপ্র্যাকটিসের মধ্যে কোনগুলো পড়ে? এই প্রত্যেকটাই ম্যালপ্র্যাকটিসের মধ্যে পড়ে, তাহলে অল অফ দ্য অ্যাভাব কন্ডিশন, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমাদেরকে 7R চেক করতে হয়, অর্থাৎ 7 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। সেগুলো কি কি একবার বলে দিই। আর ফর রাইট, রাইট পারসন অর্থাৎ রাইট পেশেন্টকে দেব।
রাইট ড্রাগ দেবো, যে ডাক্তার প্রেসক্রাইব করা হয়েছে সেই ড্রাগটা দেবো। রাইট ডোজ দেবো, যেই ডোজ দেওয়ার কথা সেটা দেবো। রাইট টাইম, যেই টাইমে দিতে বলা হয়েছে, এইচএস দিতে বলা হয়েছে, তুমি আর্লি মর্নিং এ দিয়ে দিলে সেটা হবে না, তাহলে রাইট টাইমে দিতে হবে। রাইট রুটে দিতে হবে, যেটা আইএম ইঞ্জেকশন দেওয়া সেটা আইএমএই দিতে হবে, আইভিতে দিলে হবে না। রিজন আমি কেন দিচ্ছি পেশেন্টকে সেটা আমাকে দেখতে হবে, চেক করতে হবে। আর থাকবে ডকুমেন্টেশন, এবং ইঞ্জেকশন দেওয়ার পরে সেটা আমাকে ডকুমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি ইঞ্জেকশন দিয়ে চলে গেলে, ডকুমেন্ট করলে না, তোমার পরের জন্য সে সেই ইঞ্জেকশনটা আবার দিল, এটা করলে হবে না। তাহলে এই 7R তোমরা মুখস্থ রাখবে। ক্লিয়ার? নেক্সট, which of the following best describes the 5 stages of grief as identified by Elizabeth Kubler-Ross in the context of a dying person? তাহলে ডাইং পার্সনের জন্য যে 5টা স্টেজ আছে গ্রিফের, সেটা হচ্ছে কোনটা? শক দিয়ে শুরু করেছে, আমি আর পড়ছি না, এটা শক তো থাকে না। কুবের রসের যে থিওরি অফ গ্রিফ রয়েছে সেখানে কি ছিল? DABDA দিয়ে তোমাদের মনে রাখতে বলেছি। তাহলে এখানে দেখো, ডিনায়েল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, অ্যাকসেপ্টেন্স, এটাই অ্যান্সার হবে। আর কি আছে? ডিনায়েল, ফার্স্টেশন নেই, এফ এর কোনো স্থান নেই। আর রয়েছে শক, এটাও বাদ। তাহলে ডিনায়েল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, অ্যাকসেপ্টেন্স, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কুবের রসের থিওরি অফ গ্রিফ কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, which was the first bacterium to be identified as causing disease in human? তাহলে প্রথম কোন ব্যাকটেরিয়ামকে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে কিনা হিউম্যানকে ডিজিজ কজ করছিল, অর্থাৎ হিউম্যানের মধ্যে ডিজিজ কজেশনের জন্য আমরা প্রথম কোন ব্যাকটেরিয়ামকে আইডেন্টিফাই করেছি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ভিব্রিও কলেরি। প্রথম আইডেন্টিফাইড ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এবং এটা করেছিলেন আমাদের রবার্ট কচ। রবার্ট কচ করেছিলেন 1876-এ, এবং তিনি প্রথম বলেছিলেন যে এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস থেকে অ্যানথ্রাক্স ডিজিজটা হচ্ছে। Which of the following is the purpose of bacterial culture? তাহলে ব্যাকটেরিয়াল কালচার আমরা কেন করি? Identification of pathogenic microbes, isolation for study and making viable counts, determining antibiotic sensitivity and preparation of vaccines, all of the above. প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম আইডেন্টিফাই করতে আমাদের কালচার করতে হয়, স্টাডির জন্য আইসোলেশন করা বা কাউন্ট বাড়ানো সেটার জন্য করতে হয়, ডিটারমাইনিং অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অ্যান্ড প্রিপারেশন অফ ভ্যাকসিন এটার জন্যও করতে হয়। তাহলে এখানটায় অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ হবে রাইট অ্যান্সার। ম্যাচ দ্য আইটেমস ইন কলাম এ উইথ দ্য কারেক্ট আইটেমস ইন কলাম বি রিলেটেড টু টাইপস অফ আইসোলেশন প্রিকশন। তাহলে আইসোলেশন প্রিকশনের জন্য একটা টেবিল দিয়ে দিয়েছে, ম্যাচ করতে হবে। কন্টাক্ট প্রিকশন, ড্রপলেট প্রিকশন, এয়ারবর্ন প্রিকশন, প্রোটেক্টিভ আইসোলেশন। ইউজ ফর পেশেন্টস উইথ এয়ারবোর্ন ইনফেকশনস লাইক টিবি। তাহলে টিবি ইনফেকশনের জন্য আমরা কি ধরনের প্রিকশন ইউজ করব? এয়ারবর্ন প্রিকশন ইউজ করব। তাহলে এখানটায় হবে আমার অপশন সি এর সাথে 1। ইউজ ফর পেশেন্টস উইথ ইনফেকশনস দ্যাট স্প্রেড থ্রু ড্রপলেটস লাইক ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা টাইপের ইনফেকশনের জন্য যে ড্রপলেট হয় তার জন্য কি প্রিকশন লাগবে? তার জন্য লাগবে ড্রপলেট প্রিকশন। তাহলে এটার সাথে এটাই হবে, ঠিক আছে। Used for patients with infections that spread through direct contact। তাহলে ডাইরেক্ট কন্ট্যাক্টে যেটা যাবে সেটা হয়ে যাবে আমার কন্ট্যাক্ট প্রিকশন। 1 এর সাথে হলো 3। আর প্রোটেক্টিভ আইসোলেশন কোনটা? ইউজ ফর পেশেন্টস উইথ কম্প্রোমাইজড ইমিউন সিস্টেম। তাহলে এটার সাথে হলো এটা। তাহলে দেখো, এর সাথে হলো 3, এর সাথে 3 রয়েছে, বি এর সাথে কি রয়েছে? বি এর সাথে 2 রয়েছে, হয়ে গেল। আর সি এর সাথে রয়েছে 1 এবং ডি এর সাথে রয়েছে 4। তাহলে এখানটা অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। Which is the most common type of immunoglobulin or antibody that constitute about 80% of the total immunoglobulins found in our body? তাহলে কোন ইমিউনোগ্লোবিউলিনটা 80% থাকে আমাদের বডিতে? IgM, IgG, IgE, IgA। এই কোশ্চেনের অ্যান্সারটাও তোমাদের কিন্তু না জানার কথা নয়। অ্যান্সার হবে অপশন বি, IgG। IgM ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে লার্জ সাইজের ইমিউনোগ্লোবিউলিন, সব থেকে বড় সাইজের হচ্ছে তোমার IgM, এবং এটা কি করে? কোনো ইনফেকশনের জন্য প্রাইমারিলি স্টেজ অফ ইমিউনিটি তৈরি করে। IgEটা কি করে? IgE হচ্ছে তোমার অ্যালার্জি রিয়াকশনের জন্য, আর IgA হচ্ছে আমরা মায়ের থেকে পাই উইথ ইন ব্রেস্ট মিল্ক, বা এটা বডি সিক্রেশনের মধ্যে প্রেজেন্ট থাকে। এই হলো। নেক্সট, 5% গ্লুকোজ স্যালাইন মিনস। তাহলে 5% গ্লুকোজ স্যালাইন বলতে আমরা কি বুঝি?
Each 100 ml contains 5 grams glucose and 5 grams sodium chloride. এটা হবে না। Each 100 ml contains 5 grams glucose and 0.9 grams sodium chloride. এটা হতে পারে। Each 100 ml contains 5 grams glucose and 0.5 grams sodium chloride. এটা হবে না। Each 100 ml contains 0.5 grams glucose and 0.9 grams sodium chloride. তাহলে এখানে ভুল রয়েছে। তাহলে অ্যান্সার হবে অপশন বি। 5% গ্লুকোজ স্যালাইন মানে হচ্ছে 5 গ্রামস গ্লুকোজ রয়েছে এবং যে নর্মাল স্যালাইন রয়েছে 0.9 গ্রামের সেটা রয়েছে। The quantity of adrenaline in 100 ml of a 1 in 1000 solution is, তাহলে অ্যাড্রিনালিন আমরা এইভাবে ইউজ করি 1:1000। তাহলে 1:1000 এর মধ্যে যদি 100 ml নেওয়া হয় তার মধ্যে কতটা অ্যাড্রিনালিন থাকবে? তাহলে ড্রাগ ক্যালকুলেশনের একটা কোশ্চেন। 1000 এর মধ্যে যদি আমার থাকে 1 ml, তাহলে 1 ml এর মধ্যে কত থাকবে? 1/1000। আর 100 এর মধ্যে কত থাকবে? 100/1000। তাহলে এটা কত হবে? 0.1। তাহলে অ্যান্সার কত হবে? 0.1 গ্রাম। ক্লিয়ার হয়েছে? Drug of choice in pregnant women with HIV infection to prevent its transmission to the fetus. তাহলে প্রেগনেন্সির সময় কোন ড্রাগ দেওয়া হয় যেটা তোমার HIV ইনফেকশনটাকে ট্রান্সমিশন হওয়া থেকে আটকাবে, মায়ের থেকে ফিটাসের মধ্যে যাবে না? ল্যামিভুডিন, নেভিরাপিন, টেনোফোবিস, স্যাকুইনাভির। অ্যান্সার হবে নেভিরাপিন। নেভিরাপিনের একটা ডোজ দিলেই সেটা তোমার প্রেগনেন্ট ওমেনের মায়ের থেকে ফিটাসের মধ্যে যে ট্রান্সমিশন হয় সেটাকে প্রিভেন্ট করতে পারে। Ototoxicity and nephrotoxicity are the most common adverse effects of which group of drug? তাহলে ototoxicity এবং nephrotoxicity কোন গ্রুপের ড্রাগের মধ্যে মোস্টলি দেখা যায়? টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন, ফ্লুরোকুইনোলোজ। অ্যান্সার হবে অপশন বি, অ্যামাইনোগ্লাইকোসাইড। টেট্রাসাইক্লিনের সাইড এফেক্ট হিসেবে ফটোসেন্সিটিভিটি, GI ডিস্টারবেন্স, এগুলো দেখা যায়। সেফালোস্পোরিনের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন, হেমাটোলজিক এফেক্ট, এটা দেখা যায়। আর ফ্লোরোকুইনোলোজের ক্ষেত্রে কি দেখা যায়? এটাতে হচ্ছে তোমার CNS এফেক্ট করে, টেন্ডিনাইটিস, এগুলো। ঠিক আছে? তাহলে নেফ্রোটক্সিসিটি এবং ওটোটক্সিসিটি মেনলি অ্যামাইনোগ্লাইকোসাইড করছে। Calculation of the pediatric doses of medication for children under the age is done using the formula of. অপশন কি রয়েছে? ওডিস রুল, ফ্রাইড রুল, ইয়ংস রুল, ইভান্স ফর্মুলা। তাহলে কোশ্চেনটা এখানটা একটু ভুল আছে, এটা আন্ডার দ্য এজ না হয়ে আন্ডার 1 years of age হবে। আন্ডার 1 years of age যদি হয় তাহলে দেখো ফ্রাইড রুল এবং ইয়ং রুল এই দুটো হচ্ছে তোমার পেডিয়াট্রিক ড্রাগ ডোজ ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ হয়, এবং 1 বছরের নিচের ক্ষেত্রে ইউজ হয় ফ্রাইড রুল, 1 বছরের উপরের ক্ষেত্রে ইউজ হয় ইয়ং রুল। ফ্রাইড রুলটা কি রয়েছে? এজ ইন মান্থ divided by 150 into adult dose, এটা হচ্ছে তোমার ফ্রাইড রুল। আর ইয়ং রুলটা হচ্ছে তোমার এজ divided by age plus 12 into adult dose, এবং এটা করা হয় 1 থেকে 12 বছর বয়স অবধি। ফ্রাইড রুলটা করা হয় 1 month থেকে 11 month অবধি বেবির ক্ষেত্রে। ঠিক আছে? তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। The condition in which the urine cannot be expelled from the bladder is known as. তাহলে ইউরিন যখন ব্লাডার থেকে এক্সপেল হতে পারছে না তখন তাকে কি বলা হয়? রিটেনশন অফ ইউরিন, ইনকন্টিনেন্স অফ ইউরিন, মিকচুরেশন, সাপ্রেশন। ইজি কোশ্চেন, অ্যান্সারটা তোমরা আমায় কমেন্ট করে জানাবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? কেমন লাগছে তোমাদের এই নতুন সিরিজটা? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।